প্রিয় শিক্ষার্থীরা, লেকচার 1-এ তোমাকে স্বাগতম। আজকে আমরা কোষ ও এর গঠন অধ্যায়টির লেকচার 1 অর্থাৎ কোষ টপিক সম্পর্কে একটু বিস্তারিত জানব। এই টপিকটি তোমরা অনেক আগে থেকেই পড়ে আসছো। তার পাশাপাশি তোমাদের ক্লাস 9-10 বলো এবং পরবর্তীতে যখনই আমরা ইন্টারমিডিয়েটে উঠি তখন আমাদের একদম বায়োলজিতে স্টার্টিং পয়েন্টের টপিকে থাকে কিন্তু কোষ। ম্যাক্সিমাম টাইমে আমরা এই কোষ সম্পর্কে যখন জ্ঞান অর্জন করার চেষ্টা করি আমরা শুধু পাঠ্যপুস্তকের কিছু কমন লাইনগুলো রিডিং পড়ে চলে যাই, কিন্তু সেখান থেকে আসলে কিভাবে প্রশ্নগুলো করা হয় তার পাশাপাশি কারণ প্রত্যেকটা জিনিসকে একটু ইমাজিনারি করে শেখা, সহজ করে শেখা, বুঝে বুঝে শেখা, কারণ সেই জিনিসটা আমাদের জন্য প্রয়োজন। চলো আজকে আমরা দেখি যে কোষ এই টপিকটি সম্পর্কে তোমাদের কনসেপ্টটি কতটুকু ক্লিয়ার করা যায়। খেয়াল করো, আজ থেকে অনেক বছর আগে সেই 1665 সালের দিকে একজন বিজ্ঞানী যার নাম হচ্ছে রবার্ট হুক, তিনি মূলত প্রথম বিজ্ঞানী ছিলেন না, তিনি রয়্যাল সোসাইটি অফ লন্ডনের মানে একটা বিজ্ঞান ভিত্তিক সংস্থা এর যন্ত্রপাতির রক্ষণাবেক্ষক হিসাবে নিযুক্ত ছিলেন, মানে একজন কর্মী। তিনি যখনই ওই সংস্থার বিভিন্ন সময়ে সাপ্তাহিক, মাসিক অথবা বাৎসরিক বিভিন্ন বিজ্ঞান ভিত্তিক অনেকগুলো মেলা হইতো, মানে বিজ্ঞান ভিত্তিক সভা হইতো। ওই সবার মধ্যে বিভিন্ন বিজ্ঞানীরা নানান জিনিসগুলো প্রেজেন্টেশন করত। তো যন্ত্রপাতি রক্ষক হিসেবে নিযুক্ত রবার্ট হুক সাহেব চিন্তা করলেন যে আসন্ন যে সভাটি এই সামনের সপ্তাহে বা কিছুদিন পরেই হবে, ওই সবার মধ্যে আমিও কিছু না কিছু একটা জিনিস দেখাবো। তখন তিনি একটা অনুবীক্ষণ যন্ত্রের মধ্যে একটি কাঠের ছিপি, যেটাকে আমরা বলি কর্ক, সেই কাঠের ছিপিকে নিয়ে তিনি অনেক সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করার চেষ্টা করলেন এবং তিনি খেয়াল করে দেখলেন যে এই যে কাঠের ছিপিটি বিদ্যমান, এই কাঠের ছিপির মধ্যে কেমন জানি ক্ষুদ্র ক্ষুদ্র অনেকগুলো ফাঁকা ফাঁকা জায়গা দেখা যাচ্ছে। তাকে কোষবিদ্যার জনক বলা হলেও তিনি কিন্তু অ্যাকচুয়ালি জীবিত কোনো কোষকে নিয়ে গবেষণা করেননি, তিনি মূলত মৃত কোষের একটি প্রাচীরকে নিয়ে গবেষণা করেন। তারপরেও কোষের ধারণা সম্পর্কে সবচাইতে বেশি জ্ঞানের যে লেভেল এবং জ্ঞানের যে সূচনা পয়েন্ট, সেটা যেহেতু রবার্ট হুকের মাধ্যমে আসছে, এই জন্য রবার্ট হুককে সাধারণত কোষবিদ্যার জনক বলা হয়। তিনি তার এই যাবতীয় তথ্যগুলো, তিনি যা যা গবেষণা করেছিলেন সমস্ত তথ্যগুলোকে তিনি একটি বইয়ের মধ্যে, যার নাম হচ্ছে মাইক্রোগ্রাফিয়া, এই মাইক্রোগ্রাফিয়া বইটির মধ্যে তিনি লিখে যান। পরবর্তীতে ওই মাইক্রোগ্রাফিয়া বইটি যখন অন্যান্য বিজ্ঞানীরা অনুসন্ধান করে খুঁজে পায়, এগুলো নিয়ে অনেক বেশি অ্যানালাইসিস করে, তখন তারা খুঁজে পাইল যে ওই বইটির মধ্যে, কারণ আমরা যেটাকে কোষ বলি, যেটা ইংরেজি শব্দ হচ্ছে সেল, যেটা ল্যাটিন শব্দের নাম কি সেলুলা, এই সেলুলা ভাষায় সাধারণত এটা কি কারণ যাবতীয় জিনিসগুলোকে বর্ণনা করা হয়েছে। তবে যদি পরীক্ষা হলে জিজ্ঞেস করা হয় যে সেলুলা এটি কোন ভাষার শব্দ, তাহলে উত্তর ল্যাটিন ভাষার শব্দ। তিনি কোন বই থেকে তার যাবতীয় তথ্যগুলোকে তথ্যগুলো তিনি লিখে সংরক্ষণ করে রেখে যান, উত্তর মাইক্রোগ্রাফিয়া। এখানে আমরা যদি একটু দেখে নেই যে রবার্ট হুক আলটিমেটলি দেখতে কেমন ছিলেন, জাস্ট একটা পিকচার, যেটা মূলত গুগলের মধ্যে সবচেয়ে পপুলার এই পিকচারটা আমরা একটু দেখে নিই যে এ হচ্ছে রবার্ট হুকের একটি ছবি। তখন হয়তো ক্যামেরা ছিল না, কিন্তু বিভিন্ন ধরো তৈলচিত্রগুলো অথবা বিভিন্ন ধরনের চিত্রশিল্পীদের সাহায্যে বিভিন্ন বিজ্ঞানীরা তাদের রিয়েলিস্টিক মোটামুটি একটা চিত্র আঁকার চেষ্টা করা হতো। তো সেই চিত্রটা এখানে আমাদের দেখানো হয়েছে। চলো এবার আমরা একটু খেয়াল করি যে এই পৃথিবীতে আমরা কি কোষকে খালি চোখে দেখতে পাবো কিনা। উত্তর হচ্ছে অবশ্যই পাবো, যদি কোষের আকৃতিটা মিলিমিটার, সেন্টিমিটার অথবা তার চেয়ে বড় হয়, তাহলে আমরা খালি চোখে কোষকে দেখতে পারবো। যেমন এই পৃথিবীতে সবচেয়ে বড় কোষটি হচ্ছে উট পাখির ডিম। আমি যদি নর্মালি দেখি আমাদের বাসার মধ্যে যে ফ্রিজ থাকে, ফ্রিজে যে ডিমগুলো আমরা দেখি, দেখো এই প্যাটার্নগুলো কেমন, আর পরবর্তীতে উট পাখির ডিমগুলো কত বড় বড়, এবং বলা হয়ে থাকে উট পাখির ডিমের যে দৈর্ঘ্য এবং প্রস্থ 17 সেন্টিমিটার ইন্টু 12.5 সেন্টিমিটার। সবচেয়ে বড় কোষ থাকলে অবশ্যই সবচেয়ে ছোট কোষও থাকবে। সবচাইতে ছোট যে কোষটি সেটা হচ্ছে মূলত এক ধরনের ব্যাকটেরিয়া, যেটাকে বলা হয় মাইকোপ্লাজমা অথবা পিপিএলও, যেটাকে বলা হয় প্লিউরো নিউমোনিয়া লাইক অর্গানিজম বা পিপিএলও। এটা তো গেল পুরো পৃথিবীর হিসাবে। তাহলে মানুষের সবচাইতে বড় কোষ কোনটি? ধরো আমরা যারা মানুষ, আমাদের সবচেয়ে বড় কোষ কোনটা? আমাদের দেহের মধ্যে লম্বার দিক থেকে উত্তর নিউরন। আমাদের দেহের মধ্যে সবচেয়ে বড় কোষটি হচ্ছে নিউরন, যেটা 1.37
মিটার লম্বা। আমি যদি তোমাদেরকে একটা ইমাজিনারি ধারণা দিই, তোমাদের কোমর থেকে শুরু করে তোমাদের পায়ের তালু মানে একদম পায়ের যে তালুটা থাকবে ওই পায়ের তালু পর্যন্ত চলে যাবে, এত বড়। তো সবচেয়ে বড় থাকলে নিশ্চয়ই সবচেয়ে ছোটও থাকবে, সেটাকে বলা হয় অনুচক্রিকা। সবচেয়ে ছোট কোষের নাম কি? অনুচক্রিকা। এবার আমরা একটু আয়তনের দিক থেকে দেখবো যে আয়তনের দিক থেকে মানুষের সবচেয়ে বড় কোষের নাম ডিম্বাণু, আয়তনের দিক থেকে মানুষের সবচেয়ে ছোট কোষের নাম হচ্ছে শুক্রাণু। আর এক কোষী কেমন সর্বাপেক্ষা বড়, ধরো আমরা যদি বিবেচনা করি উদ্ভিদ কোষের মধ্যে যে জাস্ট এক কোষী সর্বাপেক্ষা বড় উদ্ভিদ কোষ, যেটাকে আমরা বলি এসিটাবুলারিয়া। এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে এই দুটি, যে মানুষের সবচেয়ে বড় কোষ কোনটি? নিউরন। এবং মানুষের সবচেয়ে ছোট কোষ কোনটি? তাহলে উত্তর অনুচক্রিকা। আমরা একটা বেসিক ধারণা পেয়ে গেলাম। আমরা কমন কিছু বিজ্ঞানীর নাম একটু শিখব, কারণ এই বিজ্ঞানীদের অবদান এই কোষ টপিকের ক্ষেত্রে সবচাইতে বেশি। দেখো যে মৃত কোষকে মূলত কে পর্যবেক্ষণ করেন? রবার্ট হুক। যেটা আমরা শুরুতে বলেছিলাম যে রবার্ট হুক মূলত মৃত কোষের প্রাচীরকে তিনি পর্যবেক্ষণ করেন। কেমন? তাহলে কোন বিজ্ঞানী জীবিত কোষকে নিয়ে পর্যবেক্ষণ করেন? উত্তর লিউয়েন হুক। এখানে তোমরা একজন মহান বিজ্ঞানীর ছবি দেখতে পাচ্ছ, কারণ এই বিজ্ঞানীটির নাম হচ্ছে লিউয়েন হুক। তিনি প্রথম জীবিত কোষকে নিয়ে পর্যবেক্ষণ করেন এবং তার যাবতীয় তথ্যগুলোকে লিপিবদ্ধ করেন। একটা কোষকে তখনই আমরা কোষ বলতে পারবো যখন তার মধ্যে নিউক্লিয়াস বিদ্যমান থাকবে। এখন প্রশ্ন হচ্ছে নিউক্লিয়াস না থাকলে কি আমরা কোষ বলতে পারবো না? উত্তর হচ্ছে না। যেমন লোহিত রক্ত কণিকা, আমরা কিন্তু একবারও বলি না যে লোহিত রক্ত কোষ। কেমন? আমরা বলি লোহিত রক্ত কণিকা। কেন বলি? কেন কণিকা বলি, কোষ না বলে? কারণ লোহিত রক্ত কণিকার মধ্যে কোনটি নেই? নিউক্লিয়াস নেই। তো নিউক্লিয়াস থাকলে সেটি হবে কোষ, না থাকলে সেটি হবে কণিকা। এবার আমরা খেয়াল করে দেখি প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম একটা কোষের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটা জীবনের ভৌত ভিত্তি ধরা হয় প্রোটোপ্লাজমকে। তাহলে প্রোটোপ্লাজমকে কে আবিষ্কার করেন? বিজ্ঞানী পারকিনসে। আর নিউক্লিয়াসকে কে আবিষ্কার করেন? রবার্ট ব্রাউন। এক্সট্রা করে আমাদের একটু জানা উচিত যে উদ্ভিদ বিজ্ঞানের জনককে। মজার বিষয়টা হচ্ছে মানে ইন্টারমিডিয়েটে ওঠা একজন শিক্ষার্থী যখন তার বায়োলজি বইটি, যেহেতু বায়োলজি হিউজ বড় একটি সিলেবাস, বোর্ড পরীক্ষা, সেটাতে মেডিকেল এডমিশন পরীক্ষা, ডেন্টাল এডমিশন পরীক্ষা, ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষায়, কারণ বায়োলজি থেকে একটা হিউজ মার্কস থাকে। এবং যাদের লক্ষ্যমাত্রা ডাক্তারিতে তোমরা পড়তে চাও, তোমাদের জন্য বায়োলজি অবশ্যই লাগবে, এটা নিয়ে সারা জীবন থাকতে হবে। তো উদ্ভিদ বিজ্ঞানের তো মজার বিষয়টা হচ্ছে যে বায়োলজি পড়তে পড়তে ম্যাক্সিমাম শিক্ষার্থীরাই তাদের একটা কমন ফেনোমেনা থাকে, যে সবার শেষে আমাদের কাছে মনে হয় যে উদ্ভিদ বিজ্ঞানের জনক হচ্ছে আবুল হাসান আর প্রাণী বিজ্ঞানের জনক কি? গাজী আজমল। হ্যাঁ, এরকম মনে হয়, মানে এটা ধরো ফান করে সবাই বলে। তো আমরা একটু জানবো যে উদ্ভিদ বিজ্ঞানের জনকের নাম কি? থিওফ্রাস্টাস। এবং প্রাণী বিজ্ঞানের জনকের নাম হচ্ছে এরিস্টটল। এখানে কোষের মূলত 4টি সংজ্ঞা দেওয়া আছে। এর মধ্যে সবচেয়ে কমপ্লিট এবং ভালো সংজ্ঞা হচ্ছে প্রথমটি এবং শেষেরটি। শেষের সংজ্ঞাটা বিজ্ঞানী ডি রবার্টিসের দেওয়া, এবং যে সংজ্ঞাটা খুবই সহজ এবং আমরা সবাই মোটামুটি পারি। যে যদি কাউকে জিজ্ঞেস করে যে কোষ কি, সে অনায়াসে উত্তর করে ফেলতে পারবে। কোষ হচ্ছে কি? জীবদেহের কারণ মৌলিক, গঠনগত ও কার্যগত একক। কিন্তু তোমাদের নবম দশম শ্রেণী যে বইটা ছিল, পাঠ্য বইটা, ওখানে বিজ্ঞানী লোই এবং বিজ্ঞানী সিকেবিজের একটা সুন্দর সংজ্ঞা দেওয়া ছিল। সেই সংজ্ঞার একটা সামারাইজ ভার্সন হচ্ছে এটা, যে অর্ধবেদ্য ঝিল্লি, যেটাকে সাথে বলে কোষ ঝিল্লি দ্বারা পরিবেষ্টিত এবং আত্মপ্রজননের সক্ষম যে এককগুলো থাকে তাকে বলা হয় কোষ। তাহলে কোষ থেকে আবার নতুন করে কোষ তৈরি করা যায়। চলো আমরা এরপরের স্লাইডগুলোর মধ্যে চলে যাই। চলো, প্রথম কোষের সৃষ্টি। এই পৃথিবীতে প্রথম কোষটি কিভাবে এসেছে এই নিয়ে বিভিন্ন বিজ্ঞানী গবেষণা করছে। বিজ্ঞানী বিশেষ করে ইউরে এবং মিলার, তারা একদম তাদের যে গবেষণাগারের মধ্যে তারা বিভিন্ন উপাদানের সাহায্যে এটাকে প্রমাণ করার চেষ্টা করছে যে এই পৃথিবীতে, কারণ একেবারে প্রাথমিক অবস্থায়, কারণ এই পুরা মহাবিশ্বের মধ্যে অনেকগুলো গ্যাসের সমষ্টি ছিল, যেমন মিথেন, অ্যামোনিয়া, পানি, মানে যেটা আমরা জলীয় বাষ্প বলি, এবং হাইড্রোজেন। তো একটা মহাবিস্ফোরণের মাধ্যমে এই সবগুলো গ্যাস প্রচন্ড উত্তাপের শেষে আস্তে আস্তে এগুলো শীতল হয়ে ঘনীভূত হয়ে একসাথে হয়ে অ্যামিনো অ্যাসিডে রূপান্তরিত হয়। পরবর্তীতে এই অ্যামিনো অ্যাসিডগুলো প্রোটিনে পরিণত হয়। পরবর্তীতে এই প্রোটিন থেকেই মূলত আরএনএ তৈরি হয়। আর এই আরএনএ ছিল, কারণ প্রথম যে আদি কোষটা থাকে, কারণ আদি যে প্রাণ সেটা মূলত আরএনএ দ্বারা তৈরি। এই জন্য দেখো লেখা আছে যে আদি জীবন সম্ভবত সরল আরএনএ ছিল। যেহেতু আরএনএ কেন্দ্রিক সম্পূর্ণ ধারণা, এই জন্য এটাকে বলা হয় আরএনএ ওয়ার্ল্ড হাইপোথিসিস। কিভাবে ডাকা হয়?
আরএনএ ওয়ার্ল্ড হাইপোথেসিস। তাহলে আরএনএ ওয়ার্ল্ড হাইপোথেসিস নামে এটিকে অভিহিত করা হয়। আরেকটি বিষয় একটু জানা লাগবে, একদল বিজ্ঞানীদের মতে এই পৃথিবীতে প্রথম একটি পোষক আদি কোষ ছিল বা আদি পোষক কোষ ছিল, মানে সহজ করে বলতে গেলে এই পৃথিবীতে প্রথম জাস্ট একটা সিঙ্গেল কোষ ছিল, যার মধ্যে মোটামুটি জাস্ট একটা নিউক্লিয়াস ছিল, আর তেমন কিছু পাওয়া যায় না। তো এই কোষটার মধ্যে একটা ব্যাকটেরিয়া, যেটাকে বলা হয় বায়োবিয় ব্যাকটেরিয়া, যে অক্সিজেনকে ব্যবহার করতে পারে, এমন একটা ব্যাকটেরিয়া এই আদি পোষক কোষের মধ্যে প্রবেশ করে গেল, যার ফলে কেমন ব্যাকটেরিয়াটা ভিতরে প্রবেশ করতে এটা নাম হয়ে গেল মাইটোকন্ড্রিয়া। এবং এই যে কোষটা, এই কোষটার নাম হয়ে গেল প্রাণীকোষ। এটা বিজ্ঞানীদের একটা কাল্পনিক ধারণা, মানে কোনো কোনো বিজ্ঞানীদের মতে এমনটা হয়তো হয়ে থাকতে পারে যে একটা আদি পোষক কোষ যার মধ্যে নিউক্লিয়াস দেখা যায় এবং এর মধ্যে একটা বায়োবিয় ব্যাকটেরিয়াম যে অক্সিজেনকে ব্যবহার করতে পারে সে এন্টার করার কারণে জিনিসটা এই বায়োবিয় ব্যাকটেরিয়ামটা মাইটোকন্ড্রিয়াতে রূপান্তরিত হয়ে যায় এবং কোষটার নাম হয়ে যায় প্রাণীকোষ। আরো কিছুদিন যাওয়ার পরে আরেকটা ব্যাকটেরিয়া, যাকে বলে ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া, যেমন ধরো আরেকটা ব্যাকটেরিয়া যেটা ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া, সে এই কোষের মধ্যে প্রবেশ করে তার নাম হয়ে যায় ক্লোরোপ্লাস্ট। এবং তখন আর প্রাণীকোষ থেকে আলটিমেটলি পরবর্তীতে সৃষ্টি হয়ে যায় উদ্ভিদ কোষ। এই যে আমি একটা গল্প বললাম, কারণ এই গল্পটি বিজ্ঞানীদের একটা কাল্পনিক একটা ধারণা যে এমন হয়ে থাকতে পারে, যেহেতু এটা সম্পর্কে বিজ্ঞানীরা খুব একটা বেশি তথ্য প্রমাণ উপস্থিত করতে পারেনি, কিন্তু তারপর পরীক্ষা হলে প্রশ্ন আসে যে এই যে একটা ব্যাকটেরিয়া বিভিন্ন পরিবেশে একটা নিউক্লিয়াস বিশিষ্ট কোষের মধ্যে যে টিকে থাকতে পারলো, এটাকে কি নামে ডাকা হয়? উত্তর এন্ডোসিম্বায়োসিস। কি নামে ডাকা হয়? এন্ডোসিম্বায়োসিস। এবার আমরা পরবর্তী স্লাইডটিতে চলে যাই। খেয়াল করে দেখো, কোষবিদ্যা বা সাইটোলজি। সাধারণত জীববিজ্ঞানের যে শাখায় কোষ সম্পর্কে একদম বিস্তারিত আলোচনা করা হয় তাকে বলা হয় কোষবিদ্যা। মজার বিষয়টা হচ্ছে সেলুলার শব্দটি ল্যাটিন ভাষায় হলেও কোষবিদ্যা যে শব্দটি, বিশেষ করে সাইটোলজি যে শব্দটি, কারণ এটি মূলত গ্রিক, তাহলে এটাকে কখনো মিস করা যাবে না যে সেলুলার শব্দটি আসছে ল্যাটিন ভাষা থেকে, বাট সাইটোলজি কথাটা আসছে মূলত গ্রিক ভাষা থেকে। এবং বলা হয়ে থাকে যে সাইটোলজি শব্দটি মূলত কাইটোস এবং লোগোস এই দুটি শব্দের সমন্বয়ে তৈরি। কাইটোস এর মানে হচ্ছে একটা ফাঁকা জায়গা, একটা ফাঁপা জায়গা, আর লোগোস মানে আলোচনা। তাহলে একটা ফাঁকা জায়গা যার মধ্যে ধীরে ধীরে অন্যান্য সকল উপাদানগুলো চলে আসছে, এমন স্ট্রাকচারগুলোকে সাধারণত বলা হয় সাইটোলজি। তো যেহেতু রবার্ট হুক তিনি কোষবিদ্যা সম্পর্কে যথেষ্ট গবেষণা করেন, যার ফলে বিজ্ঞানী রবার্ট হুককেই সাধারণত কোষবিদ্যার জনক বলা হয়। সেই সাথে যদি বলা হয় আধুনিক কোষবিদ্যার জনককে, তখন কিন্তু রবার্ট হুক হবে না, আমরা বলবো সোয়ানসন। কি নামে ডাকবো? সোয়ানসন। চলো এরপর আমরা একটু জেনে নেই কোষ তত্ত্ব বা সেল থিওরি অথবা সেল ডক্ট্রিন। সাধারণত একটা কোষ কিভাবে তৈরি হয় এবং কিভাবে সে কার্যাবলী সম্পাদন করে, একটা কোষ কিভাবে তৈরি হয় এবং কিভাবে তার কার্যাবলীগুলো সম্পাদন হয়, কিভাবে তার বিস্তৃতিগুলো থাকে, কারণ কিভাবে সে কাজটা সম্পাদন করে, এগুলো সম্পর্কে যেসব বিজ্ঞানীরা ধারণা দেন, কেমন তাদের যে একটা ধারণার যে একটা সমষ্টি, তাদের অনেকগুলো মৌলিক উপাদানের যে সমষ্টি, যে একটা কোষ কিভাবে তৈরি হচ্ছে, কিভাবে সে কাজ করতেছে, তার কার্যাবলীগুলো কেমন, এই সম্পর্কে বিস্তারিত যে আলোচনা তাকে বলা হয় কোষ তত্ত্ব বা সেল থিওরি বা সেল ডক্ট্রিন। বলা হয়ে থাকে তিনজন বিজ্ঞানী, স্লেডেন, সোয়ান এবং বার্চু। কি নাম? স্লেডেন, সোয়ান এবং বার্চু। এই তিন বিজ্ঞানী সাধারণত কোষ তত্ত্বের একটি বিশাল ধারণাকে উন্মোচন করেন এবং তাদের মতে কোষ তত্ত্বের মৌলিক উপাদান হচ্ছে মূলত চারটি। কোষ তত্ত্বের যে মৌলিক উপাদান কয়টি? চারটি। চলো এরপরের স্লাইডে আমরা যাই। সাধারণত আমরা যখনই একটা কোষকে বিবেচনা করি, প্রথমে আগে আমাদের মাথার মধ্যে আসে যে এই কোষটিতে কেমন একটা নিউক্লিয়াস থাকবে, প্রোটোপ্লাজম থাকবে, মাইটোকন্ড্রিয়া, গোলগি বডি, রাইবোসোম, বিভিন্ন জাতীয় অঙ্গাণুগুলো থাকবে। এমন দেখো এখানে তিনটা ভ্যারাইটি দেওয়া আছে। একটার মধ্যে কোষীয় গঠন নেই, নর্মালি আমরা এগুলোর নাম জানি কিন্তু এদের মধ্যে কোনো কোষীয় গঠন নেই, কিন্তু এদের নাম আমরা সবাই জানি। যেমন ভাইরাস, ভাইরাস কিন্তু অকোষীয় একটা অণুজীব এবং বলা হয়ে থাকে একটা ভাইরাস দুইটা স্ট্রাকচারের সমন্বয়ে গঠিত, একটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড এবং আরেকটা হচ্ছে প্রোটিন। একটা ভাইরাস সাধারণত দুইটা স্ট্রাকচার দ্বারা গঠিত, একটাকে বলা হয় নিউক্লিক অ্যাসিড, আরেকটা হচ্ছে প্রোটিন। বলা হয়ে থাকে যদি একটা ভাইরাসের মধ্যে শুধু নিউক্লিক অ্যাসিড বিদ্যমান থাকে
তখন তাকে বলা হয় ভিরিয়ন। এবং পরবর্তীতে একটা ভাইরাসের মধ্যে যদি শুধুমাত্র এই নিউক্লিক অ্যাসিড ছাড়াও ধরো প্রোটিনও থাকতে পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু অবশ্যই তাকে সংক্রমণ ক্ষমতা সম্পন্ন হতে হবে। একটা ভাইরাস যদি তার নিউক্লিক অ্যাসিড, যেটা সাধারণত মোস্টলি পাওয়ারফুল, এর পাশাপাশি একটি প্রোটিন আবরণ সহ যদি একদম সংক্রমণ ক্ষমতা সহ থাকে, তাকে সাধারণত বলা হয় ভিরিয়ন নামে ডাকা হয়। কি নামে ডাকা হয়? ভিরিয়ন। আর প্রিয়ন্স মানে কি? যে একটা ভাইরাসের স্ট্রাকচারের মধ্যে প্রোটিনটা যদি সবচেয়ে বেশি পাওয়ারফুল হয়, প্রোটিন দিয়ে যদি সে একটা ভাইরাস রোগ সৃষ্টি করতে পারে, তাকে সাধারণত বলা হয় প্রিয়ন্স। আমরা এখন এমন 4টা জিনিসের ব্যাপারে জানবো যাদের মধ্যে কোনো নিউক্লিয়াস নেই। খেয়াল করে দেখো, একটা হচ্ছে ব্যাকটেরিয়া, যেটাকে সাধারণত আমরা আদিকোষী নামে জানি, কারণ তার নিউক্লিয়াসে সুগঠিত নেই বা নিউক্লিয়াসে অনুপস্থিত। একটা হচ্ছে সিবনল, যেটা তোমরা সবসময় জানো যে ফ্লোয়েম টিস্যুর যে অন্তর্ভুক্ত, যেমন যে সিবনল, সঙ্গী কোষ, ফ্লোয়েম ফাইবার, ফ্লোয়েম প্যারেনকাইমা, এই স্ট্রাকচারগুলো। দেখো ভেসেল, ভেসেল কোনটা? ওই যে জাইলেম টিস্যুগুলো মনে করো, ট্রাকিট, ভেসেল, জাইলেম ফাইবার, জাইলেম প্যারেনকাইমা, এবং দেখো লোহিত রক্তকণিকা বা আরবিসি। তাহলে এগুলোর মধ্যে নিউক্লিয়াস নেই। সবার শেষেরটি খেয়াল করে দেখো, যাদের মধ্যে একাধিক নিউক্লিয়াস বিশিষ্ট। তাহলে খেয়াল করে দেখো তো, জাস্ট কোষ একটা, কিন্তু তার ভিতরে মাল্টিপল নিউক্লিয়াস, মাল্টিপল নিউক্লিয়াস। তার মানে একটা কোষের নরমালি একটাই নিউক্লিয়াস থাকার কথা, কিন্তু একটা কোষের মধ্যে যদি একাধিক নিউক্লিয়াস চলে আসে, কারণ এদের গঠনটাকে সাধারণত বলা হয় সিনোসাইটিক। কি নামে ডাকা হয়? সিনোসাইটিক। এর মধ্যে দেখো এগুলো সবগুলো হচ্ছে বিভিন্ন ধরনের শৈবালের অন্তর্ভুক্ত, যেমন বসেরিয়া, রাইজোপাস এবং মিউকন। জাস্ট আমরা এগুলোর নাম শিখব। চলো পরের স্লাইডে, কোষের প্রকারভেদ। কোষ সম্পর্কে যখনই আমরা আলোচনা করি, তখন কোষের প্রকারভেদ আমাদের সে অতীত কিছু জ্ঞান দিয়ে আমরা অনেক জিনিস বলে ফেলতে পারি, যে একটা কোষকে সাধারণত 2 ক্যাটাগরিতে বিভক্ত করা হয়। একটি হচ্ছে তার শারীরবৃত্তীয় কাজের ভিত্তিতে, এবং অপরটি হচ্ছে নিউক্লিয়াসের ভিত্তিতে। শারীরবৃত্তীয় কাজগুলো কেমন? অর্থাৎ একটা কোষ সে কি দেহ গঠনে অংশগ্রহণ করবে নাকি জনন কাজে অংশগ্রহণ করবে, এই 2 থিমের উপর ভিত্তি করে আমরা 2 ভাগে তাকে বিভক্ত করি। যদি একটা কোষ দেহ গঠনে অংশগ্রহণ করে থাকে, তাহলে আমরা তাকে ধরো মানে আলটিমেটলি দেহ বা জনন কাজে অংশগ্রহণ করে থাকে, সেটা আমরা কাজের ভিত্তিতে ভাগ করে ফেলি, এবং পরবর্তীতে তাকে আমরা হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড ক্যাটাগরিতে নিয়ে আসি। চলো দেখো, দেহকোষ বলা হয়ে থাকে যে দেহকোষটা সবসময় হবে ডিপ্লয়েড। ধরো মানুষের ক্ষেত্রে যেমন স্নায়ুকোষ, রক্তকণিকা, এসবগুলো হচ্ছে দেহকোষ। যেমন উদ্ভিদের ক্ষেত্রে মূল, কাণ্ড, পাতা, এগুলো কি উদ্ভিদের ক্ষেত্রে দেহকোষ। এবার চলো আমরা দেখি কেমন জনন কোষটা কি। জনন কোষ সাধারণত এরা শুধু বংশ বিস্তারের সময় মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে কারণ হ্যাপ্লয়েড প্রকৃতির হয়ে সৃষ্টি হবে। যেমন এগুলোর কমন নাম তোমরা জানো, শুক্রাণু এবং ডিম্বাণু। নর্মালি আমরা কি জানি, শুক্রাণু হচ্ছে হ্যাপ্লয়েড, ডিম্বাণু হচ্ছে হ্যাপ্লয়েড, কিন্তু পৃথিবীতে একমাত্র উদ্ভিদ যার নাম হচ্ছে পার্থেনিয়াম, এবং এই উদ্ভিদটার যে ডিম্বাণুটা থাকে সেটা মূলত ডিপ্লয়েড হয়। এটা হচ্ছে একটা ব্যতিক্রমধর্মী তথ্য, তোমরা একটু জেনে রাখো, কারণ যারা অদূর ভবিষ্যতে মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিবে, কারণ মেডিকেলে পড়ার যাদের স্বপ্ন থাকবে, তারা কিন্তু একটু এক্সট্রা অনেকগুলো ইনফরমেশন একটু জানতে হবে। চলো এবার আমরা যদি দেখি যে নিউক্লিয়াসের ভিত্তিতে কোষটাকে সাধারণত 2 ভাগে ভাগ করা হয়। একটাকে আমরা বলি আদিকোষী, একটাকে আমরা বলি প্রকৃত কোষী। সাধারণত আদিকোষ বা আদিকোষী যারা, কারণ এখান থেকে একটা কমন মেজর প্রশ্ন করা হয় বোর্ড পরীক্ষায়, যে একটা ব্যাকটেরিয়া কেন আদিকোষী, ব্যাখ্যা করো। তো যদি আমরা একটু মনোযোগ দিই, ব্যাকটেরিয়াটা আদিকোষী কেন বা আদিকোষী হতে গেলে তার কোন কোন পয়েন্টগুলো কমনলি থাকা লাগবে, আমরা কমন এমন 6টা পয়েন্টের কথা আমরা মনে রাখবো। যেমন 1, তার কোনো ধরনের কোনো অঙ্গাণু থাকবে না, কোনো অঙ্গাণু তার মধ্যে থাকবে না, না মাইটোকন্ড্রিয়া, না গোলগি বডি, কেবল তার মধ্যে রাইবোসোম যদিও কেমন 70s থাকে, তা আবার কি আংশিক, মানে 80s এর বিকল্প, কেমন একটাই মাত্র বিদ্যমান থাকে। তারপরে ধরো যে লাইসোসোম অথবা ধরো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তার মধ্যে কোনো ধরনের কোনো অঙ্গাণু থাকবে না। নাম্বার 2, তার নিউক্লিয়াস থাকবে না, নিউক্লিয়াসের জায়গায় বিকল্প একটা জিনিস থাকবে, যেটাকে আমরা বলি নিউক্লিওয়েড। নিউক্লিওয়েড তার মধ্যে শুধুমাত্র 70s রাইবোসোম বিদ্যমান থাকবে, তাও আবার সেটা মূলত কেমন 50s এবং 30s এই দুটো সাবখণ্ডে বিভক্ত থাকবে। যখন এরা প্রোটিন তৈরি করতে যাবে, কেমন প্রোটিন তৈরি করতে গেলেই একমাত্র 70s এরা কনভার্ট হয়ে যাবে। এরা বংশবৃদ্ধি কিভাবে করবে? অ্যামাইটোসিস প্রক্রিয়ায়। এরা বংশবিস্তার কিভাবে করবে? উত্তর, অ্যামাইটোসিস প্রক্রিয়ায়। অ্যামাইটোসিসটি মানে কি? বলা হয়ে থাকে যে অ্যামাইটোসিস হচ্ছে এমন এক প্রকারের বিভাজন যার মাধ্যমে একটা কোষ কোনো জটিল মাধ্যমিক পর্যায় ছাড়া অটোমেটিক্যালি 2টা কোষে রূপান্তরিত হয়ে যায়, এবং এরা সবাই কমন একটা রাজ্যের অন্তর্ভুক্ত হবে, যারা আদিকোষী। এরা হচ্ছে মূলত মনেরা রাজ্যের অন্তর্ভুক্ত, মনেরা। কারণ আমরা জানি বিজ্ঞানী হুইটেকার সে 1969 সালে পুরা
যেমন যতগুলো একেবারে জীবজগৎ মধ্যে যতগুলো স্ট্রাকচার বিদ্যমান সবাইকে পাঁচটা বিশেষ রাজ্যে বিভক্ত করে গেছেন। এবং এটা তোমরা 9-10 থাকতেও শিখে শিখে আসছো যে মনেরা, প্রোটিস্টা, ফানজাই, প্ল্যান্টি এবং অ্যানিমালিয়া। দেখো এরা কিভাবে তাদের শ্বসন কার্য চালাবে। বলা থাকে শ্বসন প্রক্রিয়া মূলত দুই ধরনের, সবাত শ্বসন, অবাত শ্বসন। তাহলে অবাত শ্বসন, এরা অক্সিজেন অর্থাৎ অক্সিজেনের কোনো প্রয়োজন পড়বে না, এদের অক্সিজেনের কোনো প্রয়োজন পড়বে না, যেটা হচ্ছে মূলত অবাত শ্বসনের অন্তর্ভুক্ত। এবার যদি আমরা খেয়াল করে দেখি যে আদিকোষের মধ্যে কোন কোন স্ট্রাকচার অন্তর্ভুক্ত, কারণ এগুলো উদাহরণ হিসেবে পরীক্ষায় তোমাকে লিখতে হবে। এক, মাইকোপ্লাজমা, যেটা শুরুতে আমরা জেনেছিলাম যে মাইকোপ্লাজমা পৃথিবীর সবচেয়ে ছোট কোষ, এবং এই মাইকোপ্লাজমাই মূলত পিপিএলও নামে পরিচিত এক ধরনের ব্যাকটেরিয়া। নর্মালি যে কোনো ধরনের ব্যাকটেরিয়া হতে পারে, যেমন ইকোলাই, স্যালমোনেলা, যে কোনো টাইপের ব্যাকটেরিয়া হতে পারে। আর সায়ানোব্যাকটেরিয়া, যেটাকে আমরা বলি নীলাভ সবুজ শৈবাল। এই যে আদিকোষী যে কথাগুলো আমরা শিখলাম, এটাকে যদি আমরা একটু উল্টা করে দিই, ধরো আমরা যদি বলি অঙ্গাণু নাই, অঙ্গাণু থাকবে। যদি বলি নিউক্লিয় ওয়েট, তার বিকল্প নিউক্লিয়াস। যদি বলি 70s, তার বিকল্প 80s। যদি বলি অ্যামাইটোসিস, তার বিকল্প মাইটোসিস এবং মিওসিস। যদি বলি যে তার মধ্যে মনের রাজ্য ছাড়া বাকি সে রাজ্যগুলোতেও অবস্থান করবে, অবাত শ্বসনের জায়গায় সবাত শ্বসন, তাহলে আমরা কি পেয়ে যাব? প্রকৃত কোষের ব্যাপারে আমরা জেনে যাব। তাহলে আমরা এটা বেসিক কথাগুলো শিখতে পারলাম। চলো পরের স্লাইড। এখানে দেখা যায় একটা ব্যাকটেরিয়ার পিকচার দেওয়া, কেমন? জাস্ট একটু জেনে নাও, হচ্ছে ব্যাকটেরিয়া একটা ফ্লাজেলা। কারণ এগুলো থেকে এই যে লম্বা লম্বা খোঁচা খোঁচা টাইপের চারদিকে বেরোচ্ছে, এগুলো হচ্ছে ব্যাকটেরিয়ার পিলি, যার সাথে সে পোষক কোষের সাথে আটকে থাকে, লেগে থাকে। চলো, এই পৃথিবীতে প্রথম যে ধরো একেবারে এককোষী ছাড়া ধীরে 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 বহুকোষী কেমন এবং প্রকৃত কোষী যে জীবটা প্রথম বিজ্ঞানের সন্ধান খুঁজে পাইলো, সেটা হচ্ছে মূলত একটা লোহিত শৈবাল, যেটাকে বলা হয় বঙ্গীয়মরফা পিউবেসেন্স। বঙ্গীয়মরফা পিউবেসেন্স। এবং দেখো এই সেই বঙ্গীয়মরফা পিউবেসেন্স কেমন, যে হচ্ছে প্রথম প্রকৃত কোষী এবং বহুকোষী জীব। আর প্রথম এককোষী জীবটার সম্বন্ধে বিজ্ঞানের যেটা মানে একদম প্রাথমিকভাবে ধারণা পাইলো, তার নাম হচ্ছে ক্লোরেলা। এটাও মূলত এক ধরনের শৈবাল। চলো, খুব মেজর দুটা তথ্য, কেমন মেডিকেল এডমিশনে মাঝে মাঝে আসে, যে উদ্ভিদের সঞ্চিত খাদ্যের নাম কি? শ্বেতসার। শ্বেতসার হচ্ছে কার্বোহাইড্রেটের একটা অন্তর্ভুক্ত, যেটা বলতো আমরা বলি কেমন পলিস্যাকারাইড। কেমন, এটা মূলত পলিস্যাকারাইডের অন্তর্ভুক্ত। কারণ তোমরা জানো কার্বোহাইড্রেটকে সাধারণত যদি আমরা বিস্তারিতভাবে শিখতে চাই 4টা ভাগে ভাগ করা হয়: মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড এবং পলিস্যাকারাইড, মানে একদম জটিল শর্করা। এই জটিল শর্করার মধ্যেই মূলত এই শ্বেতসার এবং গ্লাইকোজেন এগুলো পড়ে যায়। গ্লাইকোজেন প্রাণীর সঞ্চিত খাদ্য। যদি পরীক্ষায় তোমাকে জিজ্ঞেস করা হয় যে গ্লাইকোজেন আসলে কোথায় থাকে, একটা প্রাণীর দেহের মধ্যে কোথায় থাকে, তাহলে আমরা একটু জেনে নিব। গ্লাইকোজেন, মনে করো যে তোমার দেহের মধ্যে গ্লাইকোজেন কোথায় কোথায় বিদ্যমান থাকবে? যকৃৎ এবং মাংসপেশির মধ্যে। যকৃৎ এবং মাংসপেশির মধ্যে মূলত এই গ্লাইকোজেন বিদ্যমান থাকবে। চলো আমরা এর পরেরটার মধ্যে চলে যাই। উদ্ভিদ কোষে থাকে না এবং প্রাণী কোষে থাকে না। এখান থেকে সাধারণত, কারণ বোর্ডের পাশাপাশি মেডিকেল এডমিশন টেস্টের প্রশ্ন হয়, বোর্ডেও প্রশ্ন হয় কেমন, এবং মেডিকেল এডমিশন টেস্টেও প্রশ্ন হয় যে উদ্ভিদ কোষে কোন কোন উপাদান থাকবে না। কারণ আমরা কমনলি উদ্ভিদ কোষের চিত্র দেখেছি, প্রাণী কোষের চিত্র আমরা মোটামুটি চিনতে পারি। তাহলে আমাদের একটু সূক্ষ্ম একটু জ্ঞান লাগবে যে উদ্ভিদ কোষে কোনটি থাকে না এবং প্রাণী কোষে কোনটি থাকে না। তাহলে খেয়াল করে দেখো, প্রাণী কোষে সাধারণত কোষ প্রাচীরটি থাকবে না, কোষ গহ্বর একেবারে মানে একদম নগণ্য, মানে না থাকবে না বললেই চলে। তারপরে মাঝে মাঝে ছোট দুই একটা হয়তো থাকতে পারে, কিন্তু এটাকে একদম নাই ধরা যায়। আর যে প্লাস্টিক থাকবে না। এবার দেখি উদ্ভিদ কোষে কোনটা থাকবে না। তো বলাই থাকে উদ্ভিদ কোষে সাধারণত সেন্ট্রোসোম, যেটা তোমরা মডিফিকেশন আরো নাও সেন্ট্রিওল নামে জানো, কারণ এটা থাকবে না। লাইসোসোম থাকবে না, যেটাকে আমরা সাধারণত কোষের কেমন হজমকারী বস্তু হিসেবে চিনি। মাইক্রোভিলাই, কেমন, যেটা আমরা সাধারণত এমন করে একটা বিশেষ করে প্রাণী কোষের মধ্যে দেখা যায়, মাইক্রোভিলাই এক ধরনের অভিক্ষেপ। আর পিনোসাইটিক গহ্বর, যেটা মূলত কোষের অভ্যন্তরে তরল পদার্থ, ধরো এই যদি একটা কোষ হয়, ধরো এই একটা কোষ, কোষের অভ্যন্তরে তরল পদার্থকে কারণ এন্টার করানোর জন্য যে গহ্বর বিদ্যমান থাকে। একটা কোষের একেবারে যদি আমরা আউটার লেয়ারের দিকে কোনো প্রকোষ্ঠ যদি বাইরে বেরিয়ে আসে, এটাকে সাধারণত বলা হয় ফ্যাগোসাইটিক গহ্বর। আর যদি এটা ভিতরের দিকে ঢুকে যায়, এটা সাধারণত বলা হয় পিনোসাইটিক গহ্বর। আউটার ফ্যাগোসাইটিক গহ্বর দিয়ে সাধারণত আমরা কঠিন পদার্থকে বক্ষণ করার চেষ্টা করা হয়, কেমন। আর পিনোসাইটিক গহ্বর দিয়ে কেমন তরল পদার্থকে দেহের অভ্যন্তরে নিয়ে আসার চেষ্টা করা, পরিবহনের চেষ্টা করা হয়। চলো এর পরের স্লাইডের মধ্যে আমরা একটু চলে যাই। পরের স্লাইডটি একটু লক্ষ্য করো, স্টেম সেল। আশা করছি তোমাদেরকে কিছুটা হলেও কেমন একটু রিয়েলিস্টিক ফিল দিয়ে একেবারে স্পেসিফিক ওয়েতে কিভাবে সহজে তুমি মনে রাখতে পারো, কারণ ওইভাবেই তোমাদেরকে দেখানোর চেষ্টা করা হচ্ছে। তোমরা কতটুকু উপকৃত হলে
তোমরা প্রয়োজনে এই ভিডিওর কমেন্টে সেটাকে লিখতে পারো, যার ফলে তোমাদের রেগুলার ক্লাসগুলোতে এই একই ক্যাটাগরিতে তোমাদের রেগুলার ক্লাসগুলো হবে। এবং আমরা প্রত্যেকটা ক্লাসই এই প্রত্যেকটা টপিক কেন্দ্রিক বোর্ড পরীক্ষায় কি এসেছে, মেডিকেল পরীক্ষায় কি ধরনের প্রশ্ন আসে এবং বিভিন্ন পাঠ্যপুস্তকগুলোর মধ্যে, বিশেষ করে টেক্সট বুকগুলোর মধ্যে কেমন ধরনের প্রশ্নগুলো থাকে, সবগুলো আমরা একবার অ্যানালাইসিস করে ক্লাসগুলো নিয়ে থাকি। চলো, স্টেম সেল। স্টেম সেলটা কি? স্টেম সেল হচ্ছে এমন এক বিশেষ ধরনের কোষ যার রিজেনারেশন ক্যাপাসিটি বিদ্যমান। আরো সহজ করে বললে, যে কোষ চাইলে তার মতো করে আরো অনেকগুলো কোষকে তৈরি করতে পারে। একটা কোষ সে চাইলে তার মতো করে আরো অনেকগুলো কোষকে যদি তৈরি করতে পারে, এই যে তার একটা ক্ষমতা, সেটাকে এই যে রিজেনারেশন ক্ষমতা, রিজেনারেশন তার যে ক্ষমতা, এটাকে সাধারণত বলা হয় কেমন স্টেম সেলের একটি বিশেষ বৈশিষ্ট্য। তো বলা হয়ে থাকে যে কাকে স্টেম সেল বলা হয়? আমরা যখন মায়ের পেটে ছিলাম তখন আমাদের অবস্থাটা ছিল একদম ভ্রূণ, ফিটাস, ধরো জাইগোট, ভ্রূণ, ফিটাস, এই যে স্টেপ বাই স্টেপ আমাদের যে কেমন আমাদের ধারাবাহিক অতিক্রম যে আমাদের যায় মায়ের পেটে। তো বলাই থাকে জাইগোট এবং ভ্রূণের যে প্রাথমিক যে কোষটা, যেটাকে সাধারণত ডাকা হয় ব্লাস্টোসিস্ট নামে। কি নামে ডাকা হয়? ব্লাস্টোসিস্ট। মানে এটাই মূলত ভ্রূণের একটা একদম বেসিক আকৃতি একটা ভ্রূণের। এই যে ব্লাস্টোসিস্ট বিদ্যমান, এই ব্লাস্টোসিস্ট থেকেই মূলত স্টেম সেলটার উৎপত্তি হয়, যে চাইলে মনের মতো অনেকগুলো কোষকে তৈরি করতে পারে। তো মজার বিষয় হচ্ছে যে স্টেম সেলের দুইটা বিশেষ বৈশিষ্ট্য। অবশ্যই সে বারবার করে বিভাজিত হইতে হবে এবং একটা নির্দিষ্ট এলাকার মধ্যে যতগুলো থাকবে এদেরকে সাধারণত আলাদা করা যাবে না বা পার্থক্য করা যাবে না। আমি যদি সহজ করে বলি, ধরো আমাদের ব্রেনের মধ্যে থাকা যে নিউরনগুলো থাকবে এগুলো সবগুলো দেখতে একই রকম হবে। আবার আমাদের কিডনির মধ্যে থাকা নেফ্রনগুলো একই ক্যাটাগরির হবে। আমাদের ফুসফুসের মধ্যে বিদ্যমান যে অ্যালভিউলাস গুলো থাকবে সেগুলো একই ক্যাটাগরির মধ্যে হবে। তো বিজ্ঞানীরা অনেক গবেষণা করে দেখলো যে একদম প্রাথমিক অবস্থায় প্রত্যেকটা অর্গানের মধ্যেই মূলত স্টেম সেল বিদ্যমান থাকে, কিন্তু যত দিন যায় ধীরে ধীরে এই যে স্টেম সেলের রিজেনারেশন ক্যাপাসিটি, অর্থাৎ নতুন নতুন যে তৈরি করার যে কোষ তৈরি করার যে প্রবণতা, সেটা সাধারণত ধ্বংস হয়ে যায়। তো এমন কারা বিদ্যমান যাদেরকে একেবারে স্টেম সেল খুবই কম থাকে, যারা চাইলে তাদের মতো করে আর কখনোই নতুন নতুন কোষকে তৈরি করতে পারে না? এরা কারা? দেখো, আমাদের ব্রেন, আমাদের কিডনি এবং আমাদের হার্ট, আমাদের হৃৎপিণ্ড, এদের মধ্যে স্টেম সেল খুবই কম থাকে। এরা চাইলেই কি তাদের মতো করে অন্যান্য নতুন নতুন কোষগুলোকে তৈরি করতে পারবে না। কারণ নতুন করে তৈরি করতে পারবে যেমন বোন মেরো, যেটাকে আমরা বলি অস্থিমজ্জা, যেমন স্কিন বা ত্বক এবং লিভার। চলো এর পরের স্লাইডটিতে আমরা একটু চলে যাই। এখানে বিভিন্ন ধরনের, একটু দেখে নাও, বিভিন্ন ধরনের সেই ইমেজগুলোকে দেওয়া আছে যেন তুমি সহজে চিনতে পারো। আরো অনেক ধরনের কি স্টেম সেল বিদ্যমান, এখানে আরো অনেক ধরনের স্টেম সেল বিদ্যমান। জাস্ট বিজ্ঞানীরা কমন এই কথাগুলো তোমাদের পাঠ্যপুস্তকের মধ্যে বিদ্যমান, যে কোনগুলোতে কম থাকে কোনগুলোতে বেশি বিদ্যমান থাকে। চলো, দেহের একটি কোষের আকার কতটুকু এটা সম্বন্ধে আমাদের একটু জানা লাগবে। আমাদের সাধারণত মানব দেহের একটি কোষের আকার 10 মাইক্রোমিটার এবং ওজনটি হচ্ছে কেমন 1 ন্যানোগ্রাম, এবং যেটাকে আমরা খালি চোখে দেখতে পাই না। সাধারণত মাইক্রোমিটার এককে যেই প্যাটার্নগুলো থাকবে, যে বস্তুগুলো থাকবে, এগুলো আমাদের খালি চোখে দেখা সম্ভব না। খালি চোখে দেখতে গেলে অবশ্যই মিলিমিটার বা তার চেয়ে একটু বেশি হতে হবে। তো যার ফলে, কারণ এটা দেখার জন্য অবশ্যই আমাদের যৌগিক বা জটিল অনুবীক্ষণ যন্ত্রবিদ মানে প্রয়োজন পড়বে। একটা কোষের আকারকে আমরা মাইক্রোমিটার প্রকাশ করলেও কোষের অঙ্গাণুগুলোকে সাধারণত ন্যানোমিটার এককে প্রকাশ করতে হয়। আমরা যদি মনে করো আমি একটা কোষকে দেখতে চাই এই মুহূর্তে, তাহলে আমি কেমন কোন ধরনের যন্ত্রকে নিব? উত্তর কেমন জটিল বা যৌগিক অনুবীক্ষণ যন্ত্রকে নিব। যদি আমি একটা কোষের অভ্যন্তরে একদম মাইটোকন্ড্রিয়ার ভিতরে সহ দেখতে চাই, তাহলে আমি যে যন্ত্রটি নিব সেটা হচ্ছে ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র। কারণ কারণ ধরো এই সাধারণ অনুবীক্ষণ যন্ত্র বা জটিল বা যৌগিক অনুবীক্ষণ যন্ত্রের পক্ষে মানে এতটা হাইলি বিবর্ধন ক্ষমতা করে একেবারে পাওয়ারফুল করে জুম করে এটা দেখানো সম্ভব না, যার ফলে ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রটাই আমাদের জন্য প্রয়োজন। এর পরের স্লাইডে আমরা চলে যাই। খুবই গুরুত্বপূর্ণ একটি স্লাইড, এবং এখান থেকে ম্যাক্সিমাম টাইমে তোদের পরীক্ষায় প্রশ্ন আসে, যেমন বোর্ড পরীক্ষা আসে এবং মেডিকেল অ্যাডমিশন টেস্ট পরীক্ষা আসে, যে কোনটার বিশেষ কি নাম। একটু খেয়াল করে দেখো যে প্রোটোপ্লাজম, তার বিশেষ নামটি কি? যেমন ভৌত ভিত্তি হিসেবে ডাকা হয়। রাইবোসোমকে প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। যেমন গোলগিবরকে কি নামে ডাকা হয়? কোষের ট্রাফিক পুলিশ নামে ডাকা হয়। জাস্ট কেন ট্রাফিক পুলিশ নামে বলা হয়? তো মজার বিষয় হচ্ছে, যেমন পুলিশ যেমন যে কোনো এক যে নিয়মকে ভঙ্গ করে তাকে যেমন একেবারে কি নিয়মের বেড়াজালের মধ্যে আবদ্ধ করে ফেলে বিভিন্ন ধরনের জরিমানা দিয়ে, অথবা তাকে মানে জেলের মধ্যে পাঠিয়ে দিয়ে বিভিন্ন ধরনের কি তার সাথে নিয়মের বেড়াজাল তাকে আবদ্ধ করে ফেলে, ঠিক তেমনি গোলগি বডি কোষের যে উপাদানগুলো যাদের চারদিকে কোনো আবরণ থাকে না, তাদের চারদিকে একটা আবরণকে তৈরি করতে পারে, প্যাকেজিং কেন্দ্র হিসেবে কাজ করতে পারে, এই জন্য তাকে ট্রাফিক পুলিশ বলে। লাইসোসোম, যেটাকে বলে আত্মঘাতী থলিকা, অথবা কোষের
কারণ হজমকারী বস্তু অথবা কোষের পাকস্থলী নামে তাকে ডাকা হয়, কারণ সে চাইলে যে কোনো ধরনের কোষের মধ্যে কোনো দূষিত বস্তু প্রবেশ করলে সেটাকে ধ্বংস করে দিতে পারে। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, যেটাকে বলে অন্তঃবাহক। অন্তঃবাহক মানে কি? এমন বস্তু যে প্রোটিন এবং লিপিড উভয়কেই তৈরি করতে পারে, তাদেরকে বলে অন্তঃবাহক। মাইটোকন্ড্রিয়া, এটাকে সাধারণত বলা হয় শক্তিঘর, পাওয়ার হাউস নামে ডাকা হয়, এটা তোমরা অনেক আগে থেকে জানো। কেমন? প্লাস্টিড, প্লাস্টিডকে সাধারণত দুইটা বিশেষ নামে ডাকা হয়, একটা হচ্ছে শক্তি রূপান্তরের অঙ্গাণু। খেয়াল করে দেখো, যদি বলা হয় শক্তি উৎপন্নকারী অঙ্গাণুকে, তাহলে সেটা হবে মাইটোকন্ড্রিয়া। যদি বলা হয় শক্তি রূপান্তরের অঙ্গাণুকে, সেটাকে সাধারণত বলা হয় কেমন? প্লাস্টিড। এবং এটা কিন্তু মেডিকেল অ্যাডমিশন টেস্টের পরীক্ষাতেও আসছিল বিগত বছরগুলোতে। এবার একটু জানা লাগবে যে কোষের রান্নাঘর বলা হয় কেন? কারণ এই প্লাস্টিডের ভিতরে বিশেষ করে ক্লোরোপ্লাস্ট যে অংশটুকু থাকে, ওই ক্লোরোপ্লাস্ট অংশটুকুর মধ্যে একমাত্র শর্করা জাতীয় খাবারটি তৈরি হয়, যার ফলে এই প্লাস্টিড বিশেষ করে ক্লোরোপ্লাস্টকেই সাধারণত কি নামে ডাকা হয়? কোষের রান্নাঘর নামে ডাকা হয়। সেন্ট্রিওল, সেন্ট্রিওল জিনিসটা কি? একটি আত্মপ্রজননক্ষম অঙ্গাণু। অর্থাৎ সেন্ট্রিওল সে চাইলে নিজের মতো করে আরেকটি বস্তুকে তৈরি করতে পারে এবং সেই সাথে সাথে কোষ বিভাজনে সে সহায়তা করে। আমাদের কোষের মধ্যে যে টক্সিক পদার্থ থাকে বা টক্সিন যে বস্তুটি থাকে, কারণ সেটাকে আমরা বলি হাইড্রোজেন পারঅক্সাইড। এই হাইড্রোজেন পারঅক্সাইড এতটাই টক্সিক, কেমন? এটাকে যেমন দেহ থেকে বাইরে বের করতে হবে অথবা এটাকে ভেঙে পানি এবং অক্সিজেনে কনভার্ট করে দিতে হবে। তো মজার বিষয় হচ্ছে, কেমন, এখানের মধ্যে বিদ্যমান যে পার অক্সিসোম থাকে, এই পার অক্সিসোম সে এক বিশেষ ধরনের এনজাইমকে তৈরি করতে পারে, যেটাকে আমরা বলি ক্যাটালেস এনজাইম। এবং এই ক্যাটালেস এনজাইমের কারণেই মূলত এই হাইড্রোজেন পারঅক্সাইড এত মানে বিশাল পরিমাণের একটা মানে ধরো একটা বিস্ফোরকের মতো, এত বিশাল পরিমাণ টক্সিসিটি তার বিদ্যমান, কেমন, তাকে ভেঙে ফেলা যায় এই পার অক্সিসোমের ক্যাটালেস এনজাইমের সাহায্যে, যেমন তাকে বলে টক্সিন অপসারক। গ্লাইঅক্সিসোম, একটা কোষের মধ্যে কতটুকু লিপিড সঞ্চিত অবস্থায় থাকবে এটাকে সাধারণত গ্লাইঅক্সিসোম নির্ধারণ করে দেয়, এই জন্য তাকে বলে লিপিড সঞ্চয়। কোষ গহ্বর, একটা কোষ সাধারণত সে কি অম্লীয় পরিবেশে থাকবে না ক্ষারীয় পরিবেশে থাকবে? কারণ একটা কোষের কারণ অম্লত্ব ক্ষারকতার যে একটা ব্যালেন্স, যে কোন জায়গার মধ্যে অম্লত্ব কোন জায়গার মধ্যে ক্ষারকত্ব, অথবা একটা কোষের অতিরিক্ত বজ্রপদার্থগুলো বা অতিরিক্ত কোনো খাদ্যের কণা, কারণ এই সবগুলো স্ট্রাকচারগুলো সাধারণত কোষ গহ্বরের অভ্যন্তরে বিদ্যমান থাকবে। কোষের ভিতরে একটা চাপের সমতা রক্ষা করবে, একটা পিএইচ অর্থাৎ অম্লত্ব আর ক্ষারকতার একটা ব্যালেন্স করবে, এই জন্য তাকে বলে পিএইচ নিয়ন্ত্রক। কোষের যাবতীয় সকল কার্যাবলীগুলোকে যে নিয়ন্ত্রণ করবে তাকে বলা হয় কোষের মস্তিষ্ক। এবং এই কোষের মস্তিষ্কের কে দায়ী? উত্তর নিউক্লিয়াস। নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক বলার কারণ সে কোষের যাবতীয় কার্যাবলীগুলোকে নিয়ন্ত্রণ করতে পারে। এবার খেয়াল করে দেখো, বংশগতির বাহক কাকে ডাকা হয়? বংশগতির বাহক হিসাবে ক্রোমোসোমকে, কারণ ক্রোমোসোম বংশ পরম্পরায় ডিএনএর সাহায্যে জিনের সাহায্যে বৈশিষ্ট্যগুলোকে ট্রান্সমিট করতে পারে। চলো এবার আমরা একটু দেখি যে বোর্ড পরীক্ষায় এবং বিভিন্ন পরীক্ষায় কি ধরনের প্রশ্নগুলো এই টপিক থেকে এসেছে। এক, কোষ কি? আশা করি যে এটা তোমরা এখন পারবা। এন্ডোসিম্বায়োসিস বলতে কি বুঝো? ওই যে ব্যাকটেরিয়ার বিভিন্ন পরিবেশে টিকে থাকার ক্ষমতা, এটা তোমরা পারবা। কোষ অথবা সেল থিওরি, এটা তোমাদের নিকট ক্লিয়ার। এবং ব্যাকটেরিয়াকে আদিকোষী বলা হয় কেন, কারণ এটা তোমরা আশা করা যায় পারবা। তাহলে প্রত্যেকটা টপিক কিভাবে পড়ানো হবে এই ডেমো ক্লাসের মাধ্যমে তোমাদের একটা বেসিক আইডিয়া হয়ে গেল। তো যারা যারা আগ্রহী তারা আমাদের ক্লাসে চলে আসবা। রেগুলার যে প্রোগ্রামটা শুরু হবে, কারণ তার সম্পর্কে বিস্তারিত জানতে অফিসের যে নাম্বারটি দেওয়া থাকবে সেই নাম্বার তুমি কল করে বিস্তারিত জেনে নিতে পারবে। তাই এসএসসি 25, 26 এবং যারাই এই ক্লাসটি দেখছো তোমাদের সবার জন্যই, কারণ আজকের ক্লাসটাই কেমন লাগলো তোমাদের সেটা তোমরা ভিডিওর কমেন্টে একটু জানাবে। এবং তোমাদের যে কোনো ধরনের কোনো প্রশ্ন বা যেটা বুঝতে অসুবিধা হবে সেটা তোমরা চাইলে কমেন্টে তোমরা অতিরিক্তভাবে প্রশ্ন করে রাখতে পারো। সো থ্যাংক ইউ। ডক্টরস ডিমে তোমাকে স্বাগতম।